হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। আজকের ক্লাসে আমরা মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাসের পার্ট 2 করব। 1885 থেকে 1947 সালের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যেসব ইভেন্টগুলো বা ঘটনা হয়েছে পরপর আমরা দেখছি। এর আগে আমরা পার্ট 1 করেছি। পার্ট 1-এ আমরা 1885 থেকে 1929-এর লাহোর সেশন পর্যন্ত করেছি। আজকে আমরা তার পরবর্তী 1930-এর পরে থেকে যা হয়েছে 1947 পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখব। খুব সহজে মনে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। প্রথম স্লাইড দেখি 1929 পর্যন্ত করেছিলাম, লাহোর অধিবেশন পর্যন্ত। আজকে আমরা করব 1930-এর যে গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল ডান্ডি অভিযান, যেটা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বা সল্ট সত্যাগ্রহ বা লবণ আন্দোলন বলা হয়। ওকে, তো এই সল্ট সত্যাগ্রহ বা লবণ আন্দোলন যেটা বলা হয় 1930 সালে হয়েছিল, এবং এটা লঞ্চ করেছিলেন গান্ধীজি শুরু করেছিলেন ডান্ডি অভিযান। এই অভিযান শুরু করার পিছনে হচ্ছে লবণের ওপর হাই ট্যাক্স অন সল্ট। যখন স্বদেশি জিনিস গ্রহণ করা এবং বিদেশি জিনিস বর্জন করা সেই সময় খুব প্রচলন হয়ে গেছিল, তো সেক্ষেত্রে একমাত্র একটি জিনিস যেটা আমাদের বিদেশি ইউজ করতে হতো, শুধু একটি জিনিস না, মানে যেটা সবথেকে বেশি ইউজ করতে হতো, লবণ। এবং ব্রিটিশ কী করে, লবণের ওপর এক্সট্রা অনেক ট্যাক্স বাড়িয়ে দেয়, যার জন্য লবণের দাম বেশি দামে কিনতে হয়। এবং তার প্রতিবাদে গান্ধীজি 1930 সালে ডান্ডি অভিযান বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট চালু করেন, এবং তিনি 12ই মার্চ 1930-এ সবরমতী আশ্রম থেকে, বাংলাতেই লিখি, সবরমতী আশ্রম থেকে 12ই মার্চ 1930-এ যাত্রা শুরু করেন ডান্ডি উদ্দেশ্যে। কোথায়? এখান থেকে ডান্ডি উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 12ই মার্চ 1930-এ এটা শুরু হয়, এবং 24 দিনে, তার মাঝে 24 দিনে 240 মাইল পথ অতিক্রান্ত করে উনি ডান্ডি পৌঁছান। ঠিক আছে, নিজের দেশের লবণ তৈরি করার জন্য সমুদ্রের ধারে। তো এই ছিল সল্ট সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ। এবং এই ডান্ডি মার্চ 12ই মার্চ 1930-এ শুরু হয়, সবরমতী থেকে ডান্ডির উদ্দেশ্যে যান, এবং তারপর 5ই মে 1930-এ গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়। ঠিক আছে, গান্ধীজিকে অ্যারেস্ট করা হয় 5ই মে 1930। এরপর যে গুরুত্বপূর্ণ ঘটনা 1930 সালে হয়েছিল হচ্ছে প্রথম গোলটেবিল বৈঠক। 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক। ওকে, প্রথম গোলটেবিল বৈঠক কোথায় হতো? লন্ডনে। ডেট ছিল নভেম্বর 12, 1930। 1930-এ প্রথম গোলটেবিল বৈঠক হয়। ঠিক আছে, এবং এই যে গোলটেবিল বৈঠক লন্ডনে হয়েছিল, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি কংগ্রেস পার্টিসিপেট করে না। ঠিক আছে, কংগ্রেস পার্টিসিপেট এটা করে না প্রথম গোলটেবিল বৈঠকে, তাই প্রথম গোলটেবিল বৈঠক ফেলিওর ছিল। 1930 সালে 12ই নভেম্বর হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাতে পার্টিসিপেট করেনি, এবং কোথায় হতো? লন্ডনে। 1931 সালে সেকেন্ড গোলটেবিল বৈঠক হয়। ওকে, এবং ঠিক আছে, আগের গোলটেবিল বৈঠকগুলো বলে 1931 সালে সেকেন্ড গোলটেবিল বৈঠক হয়, এবং এই গোলটেবিল বৈঠকে 1931 সালে গান্ধীজি পার্টিসিপেট করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে। এবং এই গোলটেবিল বৈঠকে গান্ধীজির পার্টিসিপেট করার কারণ হচ্ছে 1931 সালে একটি চুক্তি হয়েছিল, গান্ধী আরউইন চুক্তি। এটা হয়েছিল মে 1931-এ, গান্ধী আরউইন চুক্তি। এই চুক্তি অনুযায়ী আরউইন গান্ধীজিকে
দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের জন্য বলেন এবং গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করার জন্য একটি শর্ত রাখেন। সেই শর্ত হলো যে গান্ধীজি বলেছিলেন যে যারা জেলে বন্দি আছে ভারতীয় যারা জেলে বন্দি আছেন তাদেরকে ছাড়তে হবে জেল থেকে, ঠিক আছে, তাদের কাছে জেল থেকে মুক্তি দিতে হবে, তবে উনি এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931-এ পার্টিসিপেট করবেন। তো আইএনসির তরফ থেকে তো ব্রিটিশ সেই সময় বলেছিল সবাইকে ছাড়া হবে, কিন্তু শুধুমাত্র 3জনকে ছাড়া হবে না। এই 3জন কে কে? ভগৎ সিং, 1 নম্বর হচ্ছে ভগৎ সিং, 2 রাজগুরু এবং সুখদেব, ঠিক আছে, এদের 3জনকে ছাড়া হবে না, বাকিদের ছাড়ে দেওয়া হবে। গান্ধীজি ওটাতে রাজি হন এবং 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে উনি পার্টিসিপেট করেন। সেই সময় যে ভাইসরয় ছিলেন লর্ড উইলিংটন, ঠিক আছে, দ্বিতীয় গোলটেবিলে গান্ধীজি পার্টিসিপেট করেছিল। একমাত্র গোলটেবিল বৈঠক যেটাতে গান্ধীজি পার্টিসিপেট করেছিল 1931-এ গান্ধী আর উইন চুক্তির পর। ভাইসরয় ছিলেন লর্ড উইলিংটন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যে ওই সময় যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন উনি ছিলেন রামসে ম্যাকডোনাল্ড। ওকে, রামসে ম্যাকডোনাল্ড প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার যেসব দাবিগুলো ছিল গান্ধীজি মানেননি, তাই দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ফেলিয়ার ছিল, ঠিক আছে। তো গান্ধীজি ম্যাকডোনাল্ডের দাবি মানেননি, ব্রিটিশ প্রাইম মিনিস্টার রামসে ম্যাকডোনাল্ড সেই সময় ছিল। গান্ধী আরোইন চুক্তি 1931 সালে হয়, যার জন্য গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে পার্টিসিপেট করেন এবং ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে ছাড়া সমস্ত ভারতীয়দের ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। এবং ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে কেন অ্যারেস্ট করা হয়েছিল বলছি নেক্সট স্লাইডে। 1932 সালে হয় তৃতীয় গোলটেবিল বৈঠক। যেহেতু দ্বিতীয় গোলটেবিল বৈঠক ফেলিওর গেছিল, তো তৃতীয় গোলটেবিল বৈঠকও ডাকা হয়, ঠিক আছে। তৃতীয় গোলটেবিল বৈঠক ডাকা হয় এবং এখানে 1932 সালের আইএনসি পার্টিসিপেট করে না, মুসলিম লীগ পার্টিসিপেট করে না, তো 3টি গোলটেবিল বৈঠকই ফেলিওর যায়, ঠিক আছে, 3টি গোলটেবিল বৈঠকই এটাতে ফেলিওর যায়। একমাত্র কোন ভারতীয় যিনি 3টি গোলটেবিল বৈঠকেই ভাগ নিয়েছিলেন বা অ্যাটেন্ড করেছিলেন সেটা হলো বি.আর. আম্বেদকর। আর গান্ধীজি বা আইএনসি কোনটায় পার্টিসিপেট করেছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় 1931 সালে। আর বি.আর. আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকই অ্যাটেন্ড করেছিলেন, ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। 1930, 1931, 1932 সালের গোলটেবিল বৈঠক গেল। আর কিছু ইম্পর্টেন্ট যে ঘটনাগুলো আছে আগে স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। তো 1930-31 তো চলে গেল, এবার 1924 সালে, ঠিক আছে, 1931 সালে যে সময় বলা হয় এবং 1928 সালে 1928 বা 1927-28 কোন সাল, দুটি সালের মধ্যেই নেওয়া হয়। তো 1927-1928 সালে যখন সাইমন কমিশন এসেছিল ভারতে, ঠিক আছে, সাইমন কমিশন যখন ভারতে এসেছিল সেই সময় লালা লাজপত রায়ের লাঠিচার্জে মৃত্যু হয়। লালা লাজপত রায়কে এইচআরএ, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এবং ভগৎ সিং নিজেদের আইডল মানত লালা লাজপত রায়কে। এবং এই লালা লাজপত রায়ের হত্যার প্রতিবাদে 19 ডিসেম্বর 1928 সন্ডার্স একটা ব্রিটিশ পুলিশ অফিসিয়াল একে হত্যা করে। কে করে? ভগৎ সিং এবং তারপর লাহোর কনস্পিরেসি মামলা শুরু হয়। জন সন্ডার্সকে ব্রিটিশ পুলিশ অফিসিয়ালকে হত্যা করা হয় গুলি মেরে।
ডিসেম্বর 1928। তারপর ভগৎ সিং ওখান থেকে পালিয়ে যান এবং তারপর 1929 এপ্রিলে দিল্লিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ওখানে কিছু লিফলেট এবং ধোঁয়াওয়ালা বোম নিক্ষেপ করা হয়। ধোঁয়াওয়ালা বোম নিক্ষেপ করে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু তিনজন নিক্ষেপ করে। দিল্লির অ্যাসেম্বলি হলে বোম নিক্ষেপ করা হয় এবং ওখানে আত্মসমর্পণ করেন ভগৎ সিং এবং রাজগুরু সুখদেব আত্মসমর্পণ করে এপ্রিল 1929 দিল্লিতে। তারপর ওনার বিরুদ্ধে মামলা চলে এবং ফাইনালি এই মামলার রেজাল্ট হিসাবে 1931 মার্চ আমাদের এই 3 বিপ্লবীকে ফাঁসি দেওয়ার ডেট ফিক্সড করা হয় 1931 মার্চ। ঠিক আছে, লাহোর কনস্পিরেসি কেস প্লাস অ্যাসেম্বলি বোম কেস, এই মামলাতে অভিযুক্তদের ফাঁসির আদেশ দেওয়া হয় 1931 মার্চ ডেট ফিক্সড করা হয়। কিন্তু এই ফাঁসি 24 মার্চ না হয়ে দেওয়া হয় 23 মার্চ। 23 মার্চ 1931 আমাদের 3 বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে, 23 মার্চ 1931। তো এই গেল ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের কেন অ্যারেস্ট হয়েছিল। ঠিক আছে, এবং এনারা HR-এ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSR-এ সদস্য ছিলেন। এই টিমের HR-এর প্রতিষ্ঠাতা ছিলেন আজাদ, চন্দ্রশেখর আজাদ। ঠিক আছে, তো আর 1925 সালে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয় যেটা মিস হয়েছে, কাকোরি রেল ডাকাতি। কাকোরি রেল ডাকাতি 1925 সালে হয়েছিল। একটা ব্রিটিশ ট্রেন লুট করেন HR-এর সদস্যরা, এবং HR-এর সদস্যে কারা কারা ছিলেন? রামপ্রসাদ বিসমিল ছিলেন, আজাদ, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, এরা সবাই HR-এর মেম্বার। ঠিক আছে, তো 1925 সালে কাকোরি রেল ডাকাতি হয়। তো 1927-28 সালে যে সাইমন কমিশন এসেছিল সেখানে লাঠিচার্জে লালা লাজপত রায়ের মৃত্যু হয়, এবং এই মৃত্যুর প্রতিবাদে 1928 সালের ডিসেম্বরে সন্ডার্সকে হত্যা করে। সন্ডার্সকে হত্যা করার পর 1929 সালে এপ্রিলে দিল্লির অ্যাসেম্বলি হলে বোমা নিক্ষেপ করেন ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, এবং তার জন্য 1931 সালের 23 মার্চ 3 বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়। এবং আর এই 1931 সালে 23 মার্চ, এটা 1931 সালে আর একটি যেটি হয়েছিল 1932-এ, সেটি হলো পুনা চুক্তি হয়েছিল। ঠিক আছে, 1932 সালে পুনা চুক্তি হয়। 1932 সালে পুনা চুক্তি হয়। পুনা চুক্তি হয়েছিল আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি হয়। ঠিক আছে, এবং এই পুনা চুক্তিতে যে ডিসকাশন ছিল সেটা ছিল যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে তাদেরকে জন্য একটা সেপারেট ইলেক্টোরেট দেওয়া বা রিজার্ভেশন ব্যবস্থা করা। ঠিক আছে, তো পুনা চুক্তি হয়েছিল 1932-এর 24 সেপ্টেম্বর। 1932-এর 24 সেপ্টেম্বর পুনা চুক্তি হয় আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। তো 1930, 1931, 1932 ইম্পর্টেন্ট ইভেন্ট গেল। এবার 1940-এর পাকিস্তান প্রস্তাব। ওকে, 1940-এর পাকিস্তান প্রস্তাব। 1930 সালে, তার আগে যদি একটু আমরা পিছিয়ে যাই, 1930 সালে ইকবাল নামে একজন ব্যক্তি উনি প্রথমবার বলেন যে বালুচিস্তান, ঠিক আছে, সিন্ধ, কাশ্মীর এই কিছু প্রদেশ নিয়ে একটা মুসলিম মেজরিটি স্টেট তৈরি করা হবে। ঠিক আছে, বালুচিস্তান, সিন্ধ আর কাশ্মীর নিয়ে মুসলিম প্রধান স্টেট একটা আলাদা তৈরি করতে হবে, এবং 1935 সালে স্টেট তৈরি করা হবে। 1935 সালে চৌধুরী রহমত আলী
খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, অনেক পরীক্ষায় এসছে এটা। চৌধুরী রহমত আলী, সেই স্টেটের যে নাম হবে পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তান বলা হয় আজকে যেটা পাকিস্তান। তো এই পাকিস্তান 1935 সালে প্রথম যে টার্মটা বলেন সেটা হচ্ছে রহমত আলী। তো কনসেপ্টটা ছিল ইকবালের যে একটা আলাদা, কিন্তু এই পাকিস্তান নামটার চৌধুরী রহমত আলী দিয়েছিল 1935-এ, আর 1930-এ কনসেপ্ট হয়। এবং তারপর এই পাকিস্তান প্রস্তাবটি নেওয়া হয় মুসলিম লীগ, মুসলিম লীগের 1940 সালে লাহোর অধিবেশন হয়, ঠিক আছে, লাহোর অধিবেশন, মুসলিম লীগের এটা অধিবেশনটা, আইএনসির না কিন্তু। মুসলিম লীগের লাহোর অধিবেশন হয় 24শে মার্চ, হ্যাঁ 24শে মার্চ হয়েছিল 1940-এ। এই লাহোর অধিবেশন হয়, এখানে পাকিস্তান প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব, এই পাকিস্তান প্রস্তাবটা নেওয়া হয় 1940 সালের যে লাহোর অধিবেশন হয়েছিল মুসলিম লীগের 24শে মার্চ 1940 সালে, সেখানে পাকিস্তান প্রস্তাব দেওয়া হয় যে একটা আলাদা মুসলিম মেজরিটি স্টেট হবে এবং তার নাম হবে পাকিস্তান। পাকিস্তানটা, এর নামটা প্রথমবার কে বলেন? রহমত আলী। এবং আলাদা মুসলিম কান্ট্রি হবে বা স্টেট হবে, সেটা 1930 সালে ইকবাল বলেছিল। তো এটা মনে রাখবে, পাকিস্তান প্রস্তাব 1940 সালে। নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 1940-এর পর 1942-এর ক্রিপস মিশন। 1942-এর ক্রিপস মিশন, তার আগে একটা জিনিস আছে, 1940 ও 41-এ 1940 ও 1941-এ স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু হয় বা ইন্ডিভিজুয়াল সিভিল ডিসোবিডিয়েন্স, ঠিক আছে, স্বতন্ত্র সত্যাগ্রহ 1940 ও 41-এ শুরু হয় এটি। এবং ওকে, তো কংগ্রেস ওয়ার্কিং কমিটি এটাকে অ্যাকসেপ্ট করেছিল 17ই অক্টোবর এটাকে অ্যাকসেপ্ট করে। এবং প্রথম যিনি স্বতন্ত্র সত্যাগ্রহ করেছিলেন উনি হচ্ছেন বিনোবা ভাবে। খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসছে যে প্রথম সিভিল ইন্ডিভিজুয়াল সিভিল ডিসোবিডিয়েন্স মানে স্বতন্ত্র একা, তো বিনোবা ভাবে প্রথম স্বতন্ত্র সত্যাগ্রহ যোগদান করেন। এরপর আস্তে আস্তে নেহরু প্যাটেলও যোগদান করেন এই স্বতন্ত্র সত্যাগ্রহে। তো 1940-41-এর মধ্যে হয়েছিল, 17ই অক্টোবর 1940-এ এটাকে শুরু করা হয়। ওকে, তো এরপর আমরা যেটা দেখব ক্রিপস মিশন। ক্রিপস মিশন 1942 সালে ভারতে আসে একটা টিম। ওকে, আর এই ক্রিপস মিশনের হেড ছিল স্ট্যাফোর্ড ক্রিপস। ক্রিপস এটা আসে ঠিক ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়েছিল 1939-এ, এবং 1942 যখন মিডিল চলছে ওয়ার্ল্ড ওয়ারের, সেই সময় স্ট্যাফোর্ড ক্রিপস ব্রিটিশ থেকে ভারতে আসে, একটা প্রস্তাব নিয়ে আসে যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে ভারতের যদি সাহায্য করে, ঠিক আছে, জাপানের এগেনস্টে লড়াই করতে বা যুদ্ধ করতে সব রকমভাবে যদি সাহায্য করা হয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতকে স্বাধীন করে দেওয়া হবে, ঠিক আছে, ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করতে হবে ভারতকে সমস্ত রকমভাবে, আর্মি সৈন্য সব কিছু দিয়ে। এবং স্ট্যাফোর্ড ক্রিপস এই ক্রিপস মিশন নিয়ে, ক্রিপস প্রস্তাব নিয়ে আসেন যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে যদি ব্রিটিশকে সাহায্য করা হয় সব রকমভাবে, তাহলে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হলে ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। কিন্তু সবাই জানতো যে এটা শুধুমাত্র কথা, তাই গান্ধীজি এই ক্রিপস মিশন উদ্দেশ্যে যে কথাটি বলেছিলেন, অনেক পরীক্ষায় এসছে, যে বলেছিলেন এ পোস্ট ডেটেড চেক অন ক্রাম্বিং ব্যাংক, মানে যেমন যদি একটি চেকের আগাম ডেট দিয়ে আমি একটা চেক দিলাম কাউকে 1 মাস পরের একটা ডেট দিয়ে, তো সেই চেকের যেরকম কোনো মূল্য নেই, তো এই প্রস্তাবেরও কোনো মূল্য নেই। তাই গান্ধীজি বলেছিলেন এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাম্বিং ব্যাংক, ঠিক আছে, খুব মনে রাখবে পোস্ট ডেটেড চেক। ক্রিপস মিশনকে কে বলেছিলেন? গান্ধীজি। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। এবার 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, খুব মাস মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, ইম্পর্টেন্ট কনসেপ্ট। 8ই আগস্ট
8ই আগস্ট 1942-তে ভারত ছাড় আন্দোলন, মানে কংগ্রেস প্রথম যে মিটিং হয় বোম্বেতে, এখানে এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড় আন্দোলনের রেজলিউশন পাস করে 8ই আগস্ট 1942-তে, ঠিক আছে। এবং গান্ধীজি ভারত ছাড়োর ডাক দেন এবং বলেন করো অথবা মরো, বা ডু অর ডাই। কে বলেছিলেন? গান্ধীজি বলেছিলেন। এবং ভারত ছাড় আন্দোলন শুরু হয় 8ই আগস্ট 1942-এ, ঠিক আছে। এবং গান্ধীজি, নেহরু, প্যাটেল, অরুণা আসাফ আলী, এটা ছিল এই ভারত ছাড় আন্দোলনের মেন লিডার, ঠিক আছে। কিন্তু এই ভারত ছাড় আন্দোলন সাকসেসফুল হয়নি, তার কারণ ইউনিটি ছিল না। কি ইউনিটি ছিল না? কমিউনিস্ট পার্টি যারা ছিল, কমিউনিস্ট পার্টির মেম্বার, ঠিক আছে, মুসলিম লীগ, তারপরে হিন্দু মহাসভা, এগুলো এই ভারত ছাড় আন্দোলন যে মুভমেন্ট হয়েছিল এটাতে যোগদান করেনি। কে করেনি? কমিউনিস্ট, মুসলিম লীগ, হিন্দু মহাসভা এটাতে যোগদান করেনি। এবং এই ইউনিটি না থাকার জন্য ভারত ছাড় আন্দোলন একটা মাস মুভমেন্ট হওয়ার পরেও খুব একটা সাকসেসফুল ছিল না। ওকে, তো এরপর নেক্সট আর 1943 সালে একটি আছে একটু বলার, যে গান্ধীজি 21 দিনের উপবাস রেখেছিলেন, 21 days ফার্স্ট। ওকে, 1943 সালে। তো ভারত ছাড় আন্দোলন গেল। নেক্সট টপিক হচ্ছে 1942-এর আইএনএ ফর্মড, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা হয়েছিল। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা সম্পর্কে অনেক ডাউট হয়। দুটি নাম উঠে আসে, ক্যাপ্টেন মোহন সিং আর রাসবিহারী বোস। তো আইএনএ মানে ব্রেন চাইল্ড বলা হয় যেটাকে, মানে প্রথম কার মাথায় আসে? তো প্রথম আসে ক্যাপ্টেন মোহন সিংয়ের মাথায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠার, ওকে, মাথায় আসে। এবং এটাকে এক্সিকিউশন করেন কে? রাসবিহারী বোস। ওকে, 1942-এ রাসবিহারী বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন। প্ল্যান ছিল মোহন সিংয়ের, রাসবিহারী বোস আইনের এক্সিকিউশন বা প্রতিষ্ঠা করেন, এবং মোহন সিং ছিল কমান্ডার ইন চিফ বা সেনাপতি বলা হয়, কমান্ডার ছিল। ওকে, রাসবিহারী বোস এক্সিকিউশন করে প্ল্যানটা, এবং প্ল্যানটা মোহন সিংয়ের ছিল। 1942-তে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা হয়। এবং নেতাজি 1943 সালে রাসবিহারী বোস নেতাজিকে, সুভাষচন্দ্র বোস বা নেতাজিকে এটা হ্যান্ডওভার করে, আইএনএকে হ্যান্ডওভার করা হয় নেতাজিকে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সমস্ত দায়িত্ব নেতাজিকে দেন রাসবিহারী বোস 1943 সালে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির 3টে ব্রিগেড ছিল। প্রথম ব্রিগেড হচ্ছে সুভাষ, দ্বিতীয় গান্ধী ও নেহরু, আর 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রানী লক্ষ্মীবাই। এটা হলো ভারতের পৃথিবীর প্রথম বলা যায় মহিলা রেজিমেন্ট। ওকে, তো 3টে রেজিমেন্ট ছিল, সুভাষ, গান্ধী, নেহরু আর রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই হচ্ছে মহিলা রেজিমেন্ট, পৃথিবীর প্রথম মহিলা আর্মি রেজিমেন্ট রানী লক্ষ্মীবাই। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এই 3টে রেজিমেন্ট ছিল। এবং এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1945-এ যখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়, ওকে, 1942-তে জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়, তখন এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, জাপানের সাপোর্ট পায় না, এবং 1945-এর পর থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দুর্বল হতে শুরু করে, ঠিক আছে। আরেকটি ইন্ডিয়ান 1945-এ ইন্ডিয়ান আইএনএ ট্রায়াল হয়েছিল, কোথায়? দিল্লির লাল কেল্লাতে। এটাও ইম্পর্টেন্ট, 1945 ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়াল হয় লাল কেল্লাতে, দিল্লিতে। 1945-এর পর থেকে জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়, ঠিক আছে,
যখন এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে সেই। তো এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির হিস্ট্রি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, 1946-এর ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন ভারতে আসে। ওকে, 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, তখন 1945-এ ইউনাইটেড নেশন বা জাতিসংঘ ইউএন গঠিত হয় দেশে পৃথিবীর শান্তির রক্ষার্থে, যাতে যুদ্ধ না হয়, কোনো সব দেশ সমানভাবে শান্তিতে থাকে, তার জন্য 1945-এ ইউনাইটেড নেশন গঠিত হয়। এবং তারপর থেকে ব্রিটিশ নিজেদের ইমেজ ঠিক করার জন্য ভারতকে স্বাধীন করে দেওয়ার ডিসিশন নেয় এবং 1946-এ ক্যাবিনেট মিশন ভারতে পাঠায়। ওকে, এবং এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লেমেন্ট অ্যাটলি। ক্লেমেন্ট অ্যাটলি এই সময় ব্রিটিশ পিএম। উনি ক্যাবিনেট মিশন ভারতে পাঠান। ঠিক আছে, তিনজন লিডার ছিলেন। এক হচ্ছে প্যাথিক লরেন্স, দুই স্ট্যাফোর্ড ক্রিপস। ওই ক্রিপস মিশন যখন আসে সেই স্ট্যাফোর্ড ক্রিপস, আর এভি আলেকজান্ডার। ওকে, তো প্যাথিক লরেন্স হচ্ছে হেড। তো অনেক সময় কোশ্চেন আসে যে ক্যাবিনেট মিশন প্ল্যানের যে এসেছিল ক্যাবিনেট মিশন, সেখানে হেড কে ছিল? তো প্যাথিক লরেন্স ছিল হেড। প্যাথিক লরেন্স ছিল হেড এবং তিনজন ছিল মেম্বার: প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। 1946-এ ক্যাবিনেট মিশন আসে ভারতকে তাদের নিজস্ব কনস্টিটিউশন তৈরি করার জন্য সাহায্য করতে। ঠিক আছে, মানে ক্যাবিনেট মিশন আসে ওই উদ্দেশ্যে। তো সেপ্টেম্বর 1946-এ প্রথম অন্তর্বর্তী সরকার গঠন শুরু হয়। সেপ্টেম্বর 1946-এ কংগ্রেস দ্বারা এটি গঠিত হয় সেপ্টেম্বর 1946-এ, কিন্তু মুসলিম লীগ এটাতে পার্টিসিপেট করে না। সেপ্টেম্বর 1946-এ অন্তর্বর্তী সরকার কংগ্রেস স্থাপন করে এবং ডিসেম্বর 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা গঠন করা হয় ক্যাবিনেট মিশন প্ল্যানের পাসার পর। তো এই গণপরিষদের প্রথম মিটিং হয় কবে? ডিসেম্বর 9, 1946। ওকে, গণপরিষদের প্রথম মিটিং ডিসেম্বর 9, 1946 হয়। প্রেসিডেন্ট ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পার্মানেন্ট এবং টেম্পোরারি ছিলেন যে সচিনানন্দ সিনহা। ঠিক আছে, তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট সভাপতি ছিল গণপরিষদের। ডিসেম্বর 9, 1946-এ প্রথম মিটিং করা হয়। এরপর এই মিটিংয়ের পর, ঠিক আছে, 1946-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যে কনস্টিটিউশন তৈরি করার জন্য একটা অ্যাসেম্বলি গঠন করা হয়। ওকে, এবার 1947-এ ফেব্রুয়ারি 20, 1947-এ ক্লেমেন্ট অ্যাটলি একটি ঘোষণা করেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যে 30শে জুন 1948-এর মধ্যে ভারতকে স্বাধীন ঘোষণা করে দেওয়া হবে। ঠিক আছে, ফেব্রুয়ারি 20, 1947 এটা ঘোষণা করা হয় যে 30শে জুন 1948-এর মধ্যে ভারতকে স্বাধীন করে দেওয়া হবে এবং লর্ড মাউন্ট ব্যাটেনকে নতুন ভাইসরয় করা হয়। কার পরিবর্তে? লর্ড ওয়াভেলের পরিবর্তে। ওয়াভেল সেই সময় ভাইসরয়, ওনার কার্যকাল চলছিল। এবং 1947 সালের 20শে ফেব্রুয়ারি লর্ড ক্লেমেন্ট ওই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঘোষণা করেন যে 30শে জুন 1948-এর মধ্যে ভারতকে স্বাধীন করে দেওয়া হবে এবং লর্ড মাউন্ট ব্যাটেনকে ভাইসরয় করা হবে ভারতের। সেহেতু লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের ভাইসরয় হন এবং মাউন্ট ব্যাটেন প্ল্যান হয় 3 জুন 1947। মাউন্ট ব্যাটেন একটি ঘোষণা করেন কিছু, যে ইন্ডিয়া কান্ট্রি ভাগ করে
পাকিস্তান সেই মুসলিম প্রভিন্স কান্ট্রি, যেটা পাকিস্তান প্রস্তাব উঠেছিল 1940-তে, সেই মতো পাকিস্তান ইন্ডিয়া দুটি প্রদেশে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, আর পাকিস্তানের প্রাইম মিনিস্টার তো প্রথম জিন্নাহ হয়েছিল, তো ইন্ডিয়া ও পাকিস্তানকে ভাগ করে দেওয়া হবে। তো পাকিস্তান ও ইন্ডিয়া দুটি আলাদা প্রভিন্সে ভাগ করে তারপর স্বাধীন করে দেওয়া হবে। তারপর 1947-এর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট দ্বারা ভারতকে স্বাধীন করে দেওয়া হয় 15ই আগস্ট 1947-এ, এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস 14ই আগস্ট পালন করে। পাকিস্তান আলাদা প্রভিন্স, মোহাম্মদ আলী জিন্নাহ প্রাইম মিনিস্টার হন, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জওহরলাল নেহরু। তো এই গেল 1947-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এবং সেই সময়, সরি একটু ট্রেন যাচ্ছে, একটু 10 সেকেন্ড। এবং এই ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর কিছু প্রদেশ তখনও স্বাধীন, মানে ভারতের দখলে আসেনি, যেমন কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। তো এই তিনটি প্রদেশ ভারতের হাতে তখনও আসেনি। কাশ্মীর আসে অক্টোবর 1947-এ। ঠিক আছে, মহারাজা কাশ্মীরের ভারতের সাথে যোগদান করে যখন পাকিস্তানি থেকে বিভিন্ন রকমভাবে কাশ্মীরে অ্যাটাক হতে শুরু করে। তো অক্টোবর 1947-এ কাশ্মীর ভারতে যোগদান করে। জুনাগড় করে 1948-এ জুনাগড়, এবং হায়দ্রাবাদের নিজাম সেপ্টেম্বর 1948-এ ভারতে যোগদান করে। তো এই গেল 1885 থেকে 1947 সালের যে মেন ইনসিডেন্ট ছিল সেগুলো একটু ডিসকাস করলাম টু দ্য পয়েন্টে। তার মানে আরও কিছু আছে, এগুলো আলাদা আলাদা টপিক ওয়াইজ কভার করা হবে, কিন্তু এটা একটা ক্রোনোলজি মেনটেন করে পরপর সাল ওয়াইজ সমস্ত কিছু ডিসকাস করা হলো টু দ্য পয়েন্টে। ভিডিওটা একবার দেখে যদি আবার ডাউট থাকে তো আরেকবার দেখতে পারো। ওকে, তো এই ভিডিওর সিরিজটা দুটি পার্টে আমরা প্রায় 1 ঘন্টার মতো সময়ে 1885 থেকে 1947 শেষ করলাম। যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ, জয় হিন্দ।